আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুখোমুখি বিএনপি জামাত, কি হতে যাচ্ছে? সাদ্দামের প্যারোলে বাধা হয় হাসিনার আইন, আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার বললেন ওবায়দুল কাদের। এবার জামাত নেতার বিরুদ্ধে মামলা করবে ডাকসু। রাশিয়ায় দেখা গেল দুটি সূর্য, অবাক স্থানীয় বাসিন্দারা। বাংকারে চলে গেলেন খামেনি, কি হচ্ছে মধ্যপ্রাচ্যে? ইরানে কি যুদ্ধ আসন্ন? এবার বিস্তারিত। দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। 25 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা 4 ও 5 আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ চাঁদাবাজদের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবাজদের স্ত্রী হতে রাজি আছেন? মা বা বোন হতে রাজি আছেন? না, আপনারা রাজি নন। তিনি বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। কিন্তু যদি এ পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ, এখানে কোনো রাগঢাক নেই। তিনি আরো বলেন, আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ, সেই বিজয়টা আমরা চাচ্ছি। বাগেরহাট সদর নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম পরিবার স্ত্রী সন্তানের জানাজার জন্য প্যারোল চেয়ে পাননি বলে যে সংবাদ গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সাদ্দাম যশোর কারাগারে বন্দী ছিলেন। নীতিমালা অনুযায়ী যশোর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করারই ছিল যথাযথ, কিন্তু বাগেরহাটের জেলা ম্যাজিস্ট্রেট পরামর্শ দিলেও সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোরে কোনো আবেদন করা হয়নি। 2016 সালে শেখ হাসিনার সরকারের সময়ে সংশোধিত কারাবিধি অনুযায়ী সাদ্দাম প্যারোল পাননি বলে সরকারের প্রতিষ্ঠান তুলে ধরেছে। এতে বলা হয়, গত 23 জানুয়ারি 2026 তারিখে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী পুত্র সন্তান শেহজাদ হাসান নাজিফকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন বলে খবর প্রকাশিত হয়, কিন্তু পুলিশ বলছে এটা এখনো তদন্তাধীন। সুতরাং হত্যা নাকি সন্তানসহ আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত করা কিছু বলা এখনো যাচ্ছে না। তবে স্ত্রী সন্তানের লাশ দেখার জন্য প্যারোল মঞ্জুর না হওয়ায় এবং তাদের লাশ যশোর কারাগারে নিয়ে যাওয়ার ঘটনায় জনমনে আলোড়ন তৈরি হয়। গণমাধ্যমে প্রচারিত হয় প্যারোলে মুক্তি না পাওয়ায় জেল গেটেই স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখেন সাদ্দাম। এই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কিছু প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রশাসন, কারা কর্তৃপক্ষ, পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলেছে বাংলা ফ্যাক্ট টিম। প্যারোলের আবেদন গণমাধ্যমে যা আসেনি, ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছিল। যশোর জেলা ম্যাজিস্ট্রেটের ভাষ্য অনুযায়ী যেহেতু সাদ্দাম যশোর কারাগারে বন্দী, তাই বিষয়টি যশোর জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত হওয়ার পরিবারকে সেই অনুযায়ী আবেদনের জন্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরিবারের নিয়ম অনুযায়ী যশোর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেনি, বরং বাগেরহাট থেকে যশোরে লাশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়িয়েছে। ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলের জন্য আবেদন নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে পূর্ণাঙ্গ চিত্র উঠে আসেনি। যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্যারোলে মুক্তি মেলেনি, কারা ফটকে 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে, যেখানে কার কাছে প্যারোলের আবেদন করা হয়েছিল সেই তথ্য জানানো হয়নি। সময় টিভির সংবাদেও প্যারোলে মুক্তি মেলেনি লেখা হয়, কিন্তু এ ব্যাপারে বিস্তারিত লেখা হয়নি। অর্থাৎ এসব গণমাধ্যম প্যারোলে মুক্তি পাওয়া যায়নি এমন তথ্য দিলেও কোথায় আবেদন করা হয়েছে এবং বন্দী কোন কারাগারে আছেন এবং এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়নি, বরং এ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি করা হয়। কলকাতার নিউ টাউনে বিলাসবহুল ফ্ল্যাটের 4 দেয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই। নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়ার চেনা মেজাজ। আছে শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল, কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথটা যেন কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয় থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর যে ভারত বা আমেরিকার উপর ভরসা করে তারা তরিপার হতে চেয়েছিলেন, সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক বাত্র অধ্যায়। ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহায়েত এক নগণ্য বিষয় ছাড়া কিছুই নয়। কাদেরের সাফ কথা, শেখ হাসিনার একক শক্তিতেই রথ চলত আর বাকি নেতারা
দায়িত্ব ভুলে আরাম আয়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এ পরিণতি। গত 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় বুক বেঁধেছিলেন কর্মীরা। ভেবেছিলেন পাশা উল্টে যাবে এক নিমিষেই, কিন্তু সশরীরের বদলে মিলল কেবল এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে ডক্টর ইউনূসের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল সবটুকু সময়। কোনো দিশা না পেয়ে এখন কলকাতার অতিথিয়তা ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ার কনকনে ঠান্ডায় বাকি জীবন কাটিয়ে দেওয়ার ছক কষছেন নির্বাসিত নেতারা। তারা বুঝে গেছেন রাজনীতির হাটে তাদের গুরুত্ব এখন তলানিতে, কেউ আর তাদের নিয়ে ভাবার সময় পাচ্ছে না। এমনকি খোদ ইতিহাসও যারা মুখ ফিরিয়ে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাদের আর ভারতের কলকাতা নিউ টাউনে থাকতে চান না, ফিরতে চান বাংলাদেশে, কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না আওয়ামী লীগের এই নেতা। তার মতে ভারতের উপর আমরা নির্ভর করে আছি, কিন্তু ভারত বা আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাবছে না। আমাদের ক্ষমতায় ফেরানোর তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার। ইউরোপ আমেরিকা এখন বড় বড় বিষয় নিয়ে ভাবছে, তারা আমাদের নিয়ে ভাবছেই না। এভাবে রীতিমতো খুব ঝরে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা ও বাংলাদেশের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কণ্ঠে। আওয়ামী লীগ এখন ফিরতে পারবে না বলেও তিনি মত ব্যক্ত করেছেন। তার মতে হাসিনার শক্তিতে দলটি চলছিল, আওয়ামী নেতারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি, তাই আমরা এ মুসিবতে পড়েছি। জানি না কবে এর হাত থেকে রেহাই পাবো। সংশ্লিষ্ট সূত্রের খবর, কোনো দিশা পাচ্ছে না পালিয়ে আসা নেতারা। এবার তারা ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় বাকি জীবন কাটানো যায় কিনা সে চেষ্টায় রত। অনেক নেতাই কলকাতা ছেড়ে একদম নির্বাসিত জীবনে চলে যেতে চাইছেন। তারা বুঝে গেছেন আওয়ামী লীগ এখন সবার কাছে গুরুত্বহীন, কেউ তাদের নিয়ে ভাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান। শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা 2 আসনে জামাতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন। তার এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে জামাতের ওই নেতার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ডাকসুর এই নেতা। খোলা চিঠিতে তিনি বলেছেন, বরগুনার জামাত নেতা শামীম আহসান ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা সত্যি যে ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ থেকে অনেকগুলো মাদক ও পতিতা সিন্ডিকেট, এরা ঢাবির নয় সব বহিরাগত ছিল, চিহ্নিত করে রমনাজন পুলিশের মাধ্যমে এদের আইন অনুযায়ী হাতে নাতে ধরেছে। কিন্তু তাই বলে জামাত নেতা যেভাবে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক এবং বেশ্যাখানা বলে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর। তিনি আরও বলেছেন, তাকে অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তিনি আজকের মধ্যে ক্ষমা না চান, তাহলে আমরা আগামীকাল তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির অভিযোগে মামলা করব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি রাশিয়ার আকাশে একসঙ্গে দুটি সূর্য দেখা যাওয়ায় চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, এটি কোনো অপ্রীতিকর বা অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং একটি বিরল প্রাকৃতিক আলোক প্রভাব। এই ঘটনাকে বলা হয় সানডগ। বিশেষজ্ঞদের মতে সানডগ একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। একে কখনো কখনো মকসান বা পারহেলিয়া নামেও ডাকা হয়। সাধারণত সূর্যের বাম বা ডান পাশে, কখনো আবার উভয় পাশেই উজ্জ্বল আলোর প্যাচ হিসেবে এটিকে দেখা যায়, যা দূর থেকে আলাদা সূর্যের মতন মনে হয়। পারহেলিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ সূর্যের সঙ্গে। নামটি এই বিভ্রমের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে জানান বিজ্ঞানীরা। তাদের ব্যাখ্যায় বলা হয়েছে, ওই অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বায়ুমণ্ডলে সূক্ষ্ম বরফের স্ফটিক তৈরি হয়। এসব বরফের স্ফটিক সূর্যের আলোকে প্রতিফলিত ও প্রসারিত করে, একাধিক সূর্যের মতো দৃশ্য তৈরি করে। বাস্তবে আকাশে সূর্য ছিল মাত্র একটি। রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সানডগ আলোক প্রভাবের একটি বৃহৎ পরিসরের অংশ। এই পরিবারের মধ্যে সূর্যের প্রভা ও চাঁদের প্রভা এর মতো ঘটনা অন্তর্ভুক্ত। বায়ুমণ্ডলের উঁচু স্তরে থাকা বরফের স্ফটিকের সঙ্গে সূর্যের আলোর মিথস্ক্রিয়ার ফলেই এ ধরনের দৃশ্য দেখা যায়। বিরল হলেও শীতপ্রধান অঞ্চলে এই ঘটনা মাঝে মাঝে ঘটতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ভারতের আনন্দবাজার পত্রিকা থেকে জানা যাচ্ছে, ইরানের রাজধানী তেহরানে নিরাপদ বাংকারে চলে গিয়েছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর প্রশাসনের একাংশের আশঙ্কা আমেরিকা হামলা করতে পারে, সে কারণে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন খামেনি। আনন্দবাজার সূত্রে জানা গেছে, মাটির নিচে সুড়ঙ্গের সঙ্গে সুড়ঙ্গ জুড়ে নিরাপদ আস্তানা তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন নিরাপত্তার কারণে সেখানেই রয়েছেন খামেনি। ওই সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার
তৃতীয় পুত্র মাসুদ খামেনি এবার বাবার দায়িত্বভার সামলাচ্ছেন। ইরানের প্রশাসনের বাকি বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সম্প্রতি দাভোস থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, আমেরিকার নৌবহর আর্মাডা পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। এয়ারফোর্স ওয়ানে বসেই তিনি জানান, এই অঞ্চলে কাছাকাছি নিজেদের যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখেছে আমেরিকা। যদি তার মনে হয় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করবেন, তাই আগেভাগে প্রস্তুতি। তারপরেই তেহরান পাল্টা দাবি করে তারাও প্রস্তুত। ইরানের উপর ছোট বড় যে কোনো হামলা যুদ্ধ হিসেবে দেখা হবে এবং সে অনুযায়ী জবাব দেওয়া হবে। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানান ইরানের এক আধিকারিক। তার দাবি, সামান্যতম কোনো হামলাকেও আর সংযমের সঙ্গে বিবেচনা করা হবে না। তিনি বলেন, এবার আমরা যে কোনো হামলাকে, তা সে হোক অল্প বা বেশি, অনিয়ন্ত্রিত হোক বা সার্জিক্যাল হোক, সম্পূর্ণ যুদ্ধ হিসেবেই বিবেচনা করব, তার কঠোরতম জবাবও দেব। আনন্দবাজার আরও লিখেছে, ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে, আমরা প্রত্যাঘাত করবই। এর আগেও পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেনা পাঠিয়েছে, ধারাবাহিকভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। তবে এক্ষেত্রে ওয়াশিংটনের অধিকাংশ পদক্ষেপই ছিল রক্ষণাত্মক। তবে গত বছর ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে আমেরিকার সরাসরি হামলা চালিয়েছিল। এবার ইরান নাগরিকদের একাংশের প্রতিবাদে উত্তপ্ত হতেই ফের তৎপর হন ট্রাম্প। গত 28 ডিসেম্বর থেকে ইরানের বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকেই ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজার মানুষ। প্রতিবাদীদের দমন করতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন করেছিল। ট্রাম্প নৌবাহিনী পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল। পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানও। মার্কিন ইরান সংঘাতে ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। চলমান মেমোরি সংকটের প্রভাবে স্মার্টফোনের বিক্রি বহুগুণ কমবে বলে আশঙ্কা করেছে নির্মাতারা। ফলে চীনা প্রতিষ্ঠানগুলো এবছর স্মার্টফোন উৎপাদন ও বিক্রির অনেকটাই কমিয়েছে। এ থেকে 7 কোটি ইউনিট পর্যন্ত স্মার্টফোন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বনামধন্য স্মার্টফোন ও গাড়ির নির্মাতা শাওমি। এবছর 18 কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিল তারা। অন্যদিকে এবছর 11 কোটি 50 লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হবে, এমনটাই পরিকল্পনা করেছিল ট্রানসন। এই প্রতিষ্ঠানও 4 থেকে 4.5 কোটি ইউনিট পর্যন্ত স্মার্টফোন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিক্রি কমে যাওয়ার মূলে রয়েছে হুট করে স্মার্টফোন উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়া, র্যাম ও ফ্ল্যাশ মেমোরির আকাশ ছোঁয়া বাজার মূল্যের প্রভাবে প্রতিটি স্মার্টফোনের উৎপাদন ব্যয় 20 থেকে 40% পর্যন্ত বেড়েছে। ফলে অনেক ক্রেতা কাঙ্ক্ষিত স্মার্টফোন কিনতে পারছেন না। এবার খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রোববার 25 জানুয়ারি সামা টিভির খবরে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। সূত্র জানায়, বৈঠকে টি-20 বিশ্বকাপ ঘিরে বিদ্যমান পরিস্থিতি ও সামগ্রিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতি নির্ভর এবং ক্রিকেটের মৌলিক মূল্যবোধকে সামনে রেখেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে পিসিবি তা পুরোপুরি অনুসরণ করবে বলেও জানান তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রায় 3 সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালানো হয় এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন করা হয়। পর্যালোচনার পর ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে টি-20 র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান 14তম, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা ও ওমান ও ইতালির চেয়ে এগিয়ে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।